গানের লাইনটা অনেকেরই চেনা। পৃথিবীটা কার, তোমার না আমার, বলে দাও। যে যখন আসনে থাকবে তখনই তার। কেউ তোমাকে ভবনে নেবে, কেউ নেবে ঘরে, যদি কেউ তাদের উপরে আঙ্গুল তোলার চেষ্টা করে। কারো উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য আমি আসিনি। আমি শুধু বলতে এসেছি আর জানতে এসেছি। বলবো দুই শাসকের শাসনামলের টর্চার সেলের কথা, আর জানবো আমার দেশের মানুষের অন্তরের ব্যথা। আজ আমার চঞ্চল চৌধুরীকে খুব মনে পড়ছে। যেমন নিখুঁত অভিনয় দিয়ে মন ভরিয়েছিলেন আয়নাবাজি ও হাওয়া সিনেমাতে, তেমনি দুর্ধর্ষ লোমহর্ষক কিছু স্মৃতি চোখ ভিজিয়েছে আয়নাঘর ও হাওয়া ভবনে। বনানীর 13 নম্বর সড়কের 53 নম্বর বাড়ি। বাড়ির মালিক ছিল বিএনপি নেতা আলাসগর লবি। তার মায়ের নাম ছিল হাওয়া বেগম। সেই থেকেই হাওয়া ভবন। এই ভবনটি শুধু সংরক্ষিত ছিল তারেক রহমানের জন্যই। দলীয় রাজনৈতিক থেকে শুরু করে সমগ্র দেশ নিয়ন্ত্রণ করা হতো এই হাওয়া ভবন থেকে। সংসদ ভবন তো ছিল শুধু নামেই। দেশের সকল ব্যবসায়ীদের হাওয়া ভবনে দাওয়াত দেওয়া হতো চাঁদা আদায়ের জন্য। এ পর্যন্ত ঠিক থাকলেও যারা চাঁদা দিতে না পারত তারা কি হাওয়া ভবন থেকে বের হয়ে আসতো? আপনার কাছে প্রশ্ন রইল আমার। হাওয়া ভবনে বসেই তারেক হয়ে উঠেছিল বাংলার ডন। দাউদ ইব্রাহিম, মুসা বিন শমশের থেকে শুরু করে আরও অনেকের সাথে সাক্ষাৎ করে তোলেন। তারেকের ডান হাত ছিল বাবর এবং মামুন। আগ্নেয়াস্ত্র গ্রেনেডের গোডাউন ছিল এ ভবনে। 15ই আগস্টের নির্মম হত্যাযজ্ঞের পরে 21শে আগস্ট ছিল দেশের দ্বিতীয় নির্মম ঘটনা, যেখানে আওয়ামী লীগের অর্ধেক পঙ্গু করে দেয়া হয়। অলৌকিকভাবে বেঁচে যান হাসিনা। সেই ঘটনার পরিকল্পনা করা হয় এই হাওয়া ভবনে বসেই। 2001 থেকে 2006 পর্যন্ত অসংখ্য নরনারী ব্যবসায়ী এবং তারেকের বিপক্ষে যাওয়া লোক ভবন থেকে কখনো ফিরে আসতে পারেনি। তখন মিডিয়া এতটা বিস্তর না থাকার কারণে অনেক কিছুই মানুষের চোখে আসেনি। যা এসেছে তাতেই লোম দাঁড়া করিয়ে দিতে বাধ্য। একটুকু রোদ গায়ে পড়লেই ছাতা মাথায় দেই আমরা। কিন্তু এমন কারো কথা কি কখনো ভেবেছেন, যারা দিনের পর দিন অপেক্ষা করছে এক ফোঁটা রোদ দেখার জন্য? কি ভাবছেন, এমন কেউ আছে কি না? হ্যাঁ আছে। কারা আছে জানেন? নেই কোনো জানালা, নেই বাহিরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ। সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলা অ্যাডজাস্ট ফ্যানের আওয়াজে আসে না বাহিরের কোনো শব্দ। আর ফ্যান থামলে শোনা যায় অসহায় আর্তনাদ। ঘরের কোথাও কোনো অস্তিত্ব নেই আয়নার, তবুও ঘরের নাম আয়নাঘর। ডিজিএফআই এর এক বন্দিশালা এই আয়নাঘর। এটার দুটি অংশ। পুরনো অংশে 16টি কক্ষ আর নতুনটিতে 10টি। প্রহরী হিসাবে থাকেন সামরিক লোকজন। 2009 থেকে এ পর্যন্ত মোট 605 জন ব্যক্তি গুম হয় এদেশে, যাদের 81 জনের মৃতদেহ পাওয়া যায়। অনেকে ফিরেও এসেছেন, কিন্তু এখনও 151 জন নিখোঁজ অবস্থায় আছেন। মুক্তি পাওয়া লোকের কাছেই শুনে আসি কিছুটা, চলুন। আর ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লেখা। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। আর অনেকে আমার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে। উত্তরে 14 তলা বিল্ডিং, দক্ষিণে ম্যাচ বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে। এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার এবং ইউনিসির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআই এর এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর। শেখ হাসিনা সরকার পতনের পর বর্তমানে অনেকেই বেঁচে ফিরেছে, বলেছে তাদের অতীতের কথা। প্রতিনিয়ত টর্চার, না খেয়ে থাকা, অত্যাচার সহ্য করে মৃত্যুর কোলে ঢলে পড়াই আয়নাঘরের চিরন্তন সত্য। কি বুঝলেন? ঘর আর ভবনের পার্থক্যটা কি বোঝা যায়? পার্থক্য আমি শুধু দেখছি নামে। সোহেল তাজ একটা কথা বলেছিল, খেলায় একই আছে, শুধু খেলোয়াড় বদলেছে। যে যখন থাকবে সেই তার ভিতরের নোংরা মানসিকতা প্রকাশ করবে জনগণের উপরে। রাজনৈতিক দলগুলো যখন জনগণের উদ্দেশ্যে কথা বলে তখন একটা কথাই মাথায় আসে, সৃষ্টিকর্তা প্রদত্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করে যখন মারা যান, তারপরেও ইসলাম দুটি ভাগে ভাগ হয়, শিয়া এবং সুন্নি। সেটা ভেবেই বলছি, মানুষকে যাই করা যায়, ভরসা করা যায় না।
রাজনীতি আর দেশকে একা তো পরিবর্তন করতে পারবো না, তাই নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা সবসময় করা উচিত। নিজেকে যদি সম্পূর্ণ পরিবর্তন করা যায়, তাহলেই হয়তো একটা জাতি পরিবর্তন হতে পারে। ধন্যবাদ।